বাইরে থাকতে পছন্দ করা ছেলেটাও আজ বাসায় ফিরেছে। আম্মু জেদের কাছে ঈশান হেরে গিয়ে শেষে বাসাতে ফিরল। না হলে জেদের বসে বলা কথাটা থেকে কেই বা ওকে নড়াতে পারে। আপনারা হয়তো ভাবছেন কেনই বা এরকম কথা বলছি। আসলে ছোটবেলাতে যখন লন্ডনে পড়ার জন্য পাঠিয়েছিল আব্বু, তখন বাইরে যেতে খুব বেশি নারাজ ছিল। কারণ আম্মুকে ছাড়া এক মুহূর্ত থাকতো না ছেলেটা। সেই ছেলেটা কি জোর করে যখন লন্ডনে পাঠানো হয়েছিল তখন বুঝতে পারার পর বলেছিল, আজকে আমাকে জোর করে আর বাসা থেকে বের করে দিলে না তোমরা, দূরে পাঠিয়ে দিলে তো। একদিন তোমরাই আমাকে বাসায় আসার জন্য জোর করবে, কিন্তু তখন আমি আসবো না। সেদিনে সেই বাচ্চা ছেলেটাকে কেঁদে কেঁদে কথাগুলো বলেছিল। তারপর যখন ম্যাচিউর হলো, বাইরে একা একা থাকতে থাকতে সবটাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। পরিবার ছেড়ে কেই বা দূরে থাকতে চায়, তার উপর আবার ওটুকু একটা বাচ্চা দূরে গিয়েই বা কী করে থাকতো। আব্বু আম্মুর আদরের সন্তান, তাই রাগের বশে এরকম একটা কথা বলেছিল। কিন্তু সেটাকে নিয়ে যে জেদ ধরে বসে থাকবে সেটা আব্বু আম্মু ভাবতে পারেনি। তা বারবার জোর করছিল বাসায় আসার জন্য। কে শুনে কার কথা? কারো কথাতেই ঈশান বাসায় আসতে রাজি ছিল না। অবশেষে যখন আম্মু কান্নাকাটি করে বলেছিল বাসাতে আসার কথা, তখন ঈশান অনেকটা নরম হয়। আর তারপরই বাসায় ফিরে আসার সিদ্ধান্ত নেয়। ভাবে আপন মানুষগুলোর উপর রাগ করে থেকেই বা কী হবে? শুধু শুধু জেদটাকে ধরে রেখে শুধু আম্মুকে কষ্ট দিবে। আব্বুর উপর রাগ থেকে এমন একটা কথা বলেছিল। আর যখন আম্মুর উপরও রাগ ছিল, আম্মু যদি বলতো বাইরে না পাঠাতে, তাহলে হয়তো বা আব্বু জোর করে পাঠাতে পারতো না। বাসায় এসে সবার সাথে কথা বলেই স্যার নিজের রুমটায় আসলো। গত 15 বছর আগে যে রুম থেকে বেরিয়ে গিয়েছিল, আজকে আবারও সেই রুমে এসে দেখলো রুমের প্রত্যেকটা জিনিস একদম পরিষ্কার। সব কিছুই যেন কেমন নতুন মনে হয়েছে। ঈশান এই রুমটাতে আগে থাকতো। ও চলে যাবার পর হয়তোবা আম্মু সবটা নিজ হাতে গুছিয়ে রেখেছে। তো অনেকক্ষণ রেস্ট নিয়ে নিচে এসে দেখলো আম্মু বিশাল বড় খাবার দাবারের আয়োজন করেছে। ঈশান এসে যখনই ডাইনিংয়ে বসতে যাবে, তখনই বোনটা ওর হাত ধরে টানতে টানতে এনে খাবার টেবিলে বসিয়ে দিয়ে নিচেও পাশে বসলো। তারপর আর কি, আম্মু ইচ্ছে মতো খাবার দিতে লাগলো। ঈশান এত খাবার খেতে পারবে না বলে বারবার খাবার কমিয়ে নিতে বলল। দমিয়ে রাখা সহজ কাজ নয় কিন্তু আম্মুকে দমিয়ে রাখা সহজ কাজ নয়। সে শুধু বলেই যাচ্ছে, এতদিন বাইরে ছিলিস কোথায়? কি খেয়েছিস না খেয়েছিস তার ঠিক নেই। না খেয়ে খেয়ে শরীরের কি হাল করেছিস একটাবার দেখেছিস? সব মেয়েদের কাছে মনে হয় তাদের ছেলেগুলো বাইরে থাকলে শুকিয়ে যায়, সন্তান মায়ের কাছে না থাকলে এরকমটা মনে হয়। ভাইয়া, আম্মু কিন্তু একদম উল্টাপাল্টা কিছু বলেনি, সবই ঠিক বলেছে। তোমাকে দেখতেও কেমন রোগা পাতলা লাগছে, যে কোনো সময় বাতাসে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে মনে হচ্ছে। খুব বড় বড় কথা বলতে শিখে গেছিস না? আমি চলে আসি। এবার তোর বড় বড় কথা বলতে শিখে গেছিস না? আমি চলে আসি। এবার তোর বিয়ের ব্যবস্থা করতে হবে দেখছি। ভাইয়া, সব সময় কিন্তু এসব কথা ভালো লাগে না। বাইরে যখন ছিল তখনও বলতে আমাকে বিয়ে দিয়ে তাড়াবে, এখন সেখান থেকে আসার পর থেকে একই কথা। সব ভাইদের ওই একটাই চিন্তা ভাবনা যে একমাত্র বোনটাকে ভালো একটা পাত্রের হাতে তুলে দেবে। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। কেন যাবি না? নাকি অন্য কোনো কাহিনী আছে? হ্যাঁ আম্মু, তোমার ছেলেকে কিন্তু বারণ করো। এসব উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু এখান থেকে চলে যাব। বড় ভাই একটু মজা করে বলেছে, তার জন্য এখান থেকে চলে যেতে হবে? তুই না বলতি ঈশান যা ইচ্ছা তাই বলুক, তারপরও যেন বাসায় আসে। সবাই আসার আগে এসব কথা বলে, আর আসার পর কেউ আর তার কদর বুঝতে পারে না। আব্বু, তোমার আব্বুর সাথে কিন্তু রাগারাগি করো না, আর কোনো বিষয় নিয়ে কিন্তু সিন ক্রিয়েট করো না। তুমি জানো তুমি বাসায় আসবে না বলে ভদ্রলোক কত মন খারাপ করেছে। পুরুষ মানুষ তাই কান্নাকাটি করতে পারেনি, না হলে তুমি বুঝতে পারতে যে তোমার আব্বু তোমাকে ওখানে পাঠিয়ে কতটা কষ্ট পেয়েছিল। কষ্ট যদি পেতো তাহলে আমাকে জোর করে ওই লন্ডনে পাঠাতো না। যাই হোক, এসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাইছি না, আর না কাউকে দোষ দিচ্ছি।
দূরে ছিলাম, সেটাই ভালো ছিলাম। জোর করে কেন এখানে নিয়ে আসলে তোমরা আমাকে? আমার পুরো শৈশবটা ওখানে কেটে গেছে। তাহলে এটা কি আমার জন্য খুব বেশি সুখের ছিল বলো? সবটা তোমার ভালোর জন্যই করেছি। এখন দেখো তুমি সমাজে কত প্রতিষ্ঠিত। ওসব কথা ছাড়ো, আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাইছি না। তোমাদের যেটা ভালো মনে হয়েছে তোমরা সেটাই করেছো। তারপর আমার যেটা ভালো লেগেছিল আমিও সেটাই করেছি। ঈশান খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলো। তারপর একটা জম্পেশ ঘুম দিল। দুপুরে ঘুমোনোটা অভ্যেস হয়ে গিয়েছিল ঈশানের। বাইরে থাকতেও লন্ডনের ওই কনকনে শীতের মধ্যেও দুপুরে বেশ জম্পেশ একটা ঘুম দিত। সেই অভ্যেসটাকে ছাড়াতে পারাটা এতটাও সহজ নয়। অবশ্য বাংলাদেশে এখন ততটাও ঠান্ডা নয় যতটা ঠান্ডা লন্ডনে গরমকালে পড়ে। যাই হোক, রাতে বোনের ডাকে ঘুম ভাঙল। 9টার দিকে বোন ডেকে তুলল খাবার খাওয়ার জন্য। ছেলেটা উঠে ফ্রেশ হয়ে তারপর নিচে আসতেই দেখলো আব্বু খাবার টেবিলে বসে আছে। বাসায় আসার পর থেকেই আব্বুর সাথে দেখা হয়নি। ঈশান আব্বুর সাথে তেমন কোনো কথা না বলে খাবার খেতে শুরু করলো। আব্বু আর চোখে বারবার তাকাচ্ছে ছেলের দিকে। আম্মু ইশারায় বলছে আব্বুর সাথে কথা বলতে, কিন্তু ঈশান কোনো কথা বলল না। আম্মুর ইশারা বুঝতে পেরে আব্বু আম্মুকে স্বাভাবিক থাকতে বলল। আব্বু জানে এতদিনে জমানো রাগটা এত সহজে কমবার নাই। ছেলের রাগ সম্পর্কে তিনি অবগত। রাগ কমলেই ছেলেটা যে নিজে থেকে এসে আব্বুর সাথে কথা বলবে সেটা খুব ভালো করেই জানে। খাওয়া দাওয়া শেষ করে আব্বু আম্মুর সাথে ঈশান কিছুক্ষণ ডাইনিংয়ে বসে রইল। অবশ্যই এই সময়ের মধ্যে আব্বু বার কয়েক ওর পরবর্তী চিন্তাভাবনা কিংবা কী করবে সেটা সম্পর্কে জানার চেষ্টা করেছে। ঈশান শুধু নিজের মতো করেই উত্তরটুকু দিয়েছে, তার বাহিরে একটা কথাও বলেনি। আম্মু বারবার ছেলেকে ইশারা করলেও ঈশান আর কোনো এক্সট্রা কথা আব্বুর সাথে বলেনি। আব্বু জানে ছেলেটা ঠিক কতটুকু রেগে আছে। কথা বলা শেষে ঈশান রুমে আসলো। গত 15 বছর আগে স্কুল লাইফে সেই বন্ধুগুলোকে ছেড়ে যেতে হয়েছিল। ওদের কারো ঠিকানা কিংবা ওদের সাথে কোনো যোগাযোগ এই 15 বছরে ঈশানে ছিল না। তাই হারামিগুলোকে কিভাবে খুঁজে পাবে কিংবা ওরা এই শহরে আছে কি না সেটা নিয়ে সংশয় ছিল। ঈশান পরদিন বন্ধুদের কথা ভেবে আম্মুর কাছে আসলো। তারপর বিষয়টা জিজ্ঞেস করতেই আম্মু ফোন থেকে কয়েকটা নাম্বার বের করে নিজে থেকেই ওদের কল করে বাসায় আসতে বলল। ঈশান ভাবতে পারেনি যে ও চলে যাবার পর আম্মু সবার সাথে যোগাযোগ রেখেছে। ঘণ্টাখানেক পর 3টা হারামি চলে আসলো। তারপর এসে ছেলেটাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। ঈশান খেয়াল করে দেখলো সবাই একদম স্টাবলিশ হয়ে গেছে। কেউ বিজনেসম্যান তো কেউ সরকারি চাকরিজীবী। সব মিলিয়ে একদম সবাই লাইফটাই সেটেল। ঈশান সবার সাথে বেশ কুশল বিনিময় করে নিয়ে ডাইনিংয়ে গিয়ে বসলো। আম্মু আর বোন ব্যস্ত হয়ে পড়ল ওদের নাস্তা তৈরির জন্য। তখন ঈশান বলতে আরম্ভ করলো, আম্মু, শুধু নাস্তা দিলেই হবে না, ওরা আজকে দুপুরে আমাদের সাথে লাঞ্চও করবে। কারো কোনো কথাতে আমি না শুনবো না। আমরা সেভাবেই প্রস্তুত হয়ে এসেছি। আন্টি আমাদের গতকালকে সকালবেলায় বলে দিয়েছিল যে তুই আসতিস, তাই সব কাজকর্ম শেষ করে আজকে একদম ছুটি নিয়ে তবেই তোর বাসায় এসেছি। শুধু আন্টির ফোনের অপেক্ষাতে ছিলাম কখন ফোন করবে। তাহলে তো হয়েই গেল। একদম দুপুরে লাঞ্চ করে তারপর তোদের সাথে বাইরে যাব। সারাদিনে কেউ আর কোনো অজুহাত দিতে পারবি না। আরে হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমাদের একমাত্র বন্ধু বিদেশ থেকে এসেছে, তাকে একটা দিন সময় না দিতে পারলে কেমন বন্ধু হলাম বলতো? আম্মু আর বোন নাস্তা দিয়ে গেল। ঈশান সবার সাথে কথা বলতে লাগলো। এখন বল, কে কি করছিস আর কে কে বিয়ে করেছিস? অবশ্য আমি আসতে দেরি করে ফেললাম, না হলে তোদের বিয়েটা অন্তত খেতে পারতাম। বন্ধুদের সাথে কথা বলে জানতে পারলো শুভ, মেহেদি, আলামিন সবাই বিয়ে করে নিয়েছে। এখন শুধু ও বাকি আছে। এ নিয়ে মন খারাপ করিস না, এবার তো তোর সিরিয়াল। আঙ্কেল আন্টি যেহেতু তোকে বাসায় এনেছে, নিশ্চিত তোকে বিয়ে দেওয়ার জন্য জোর করবে। কয়েকটা দিন গেলেই দেখবি মেয়ে দেখতে নিয়ে যাবে। এত তাড়াতাড়ি আমার মেয়ে দেখতে যাবার কোনো ইচ্ছা নেই। কেন, আমাদের ভাবিকে কি বাইরে রেখে এসেছিস? আজব আজব কথা বলিস না তো, আমার ওরকম কেউ নেই। ঈশান দুপুরে বন্ধুদের সাথে লাঞ্চ করে তারপর আম্মু থেকে বলে সবার সাথে বাহিরে আসলো।
বাহিরে এসে সারাদিন ঘোরাঘুরি করে তারপর সন্ধ্যার মুখে ছেলেটা বাসায় ফিরল। এমন করে পুরো 7টা দিন কাটলো। আর এই 7 দিনে ঈশান বন্ধুদের সাথে বিকেলে আড্ডা দিয়েছে। ওদের কাজকর্ম শেষ হলে মাঝরাত অবধি আড্ডা দিয়ে বাসায় ফিরেছে। ওর এরকম ঘোরাফেরা দেখে আম্মু অনেকটাই হতাশ। আম্মু ভেবেছিল ছেলে বাহিরে যেমন সবটা সময় মতো করেছে তেমনই বাসাতেও তাই করবে, কিন্তু এখানে এসে বন্ধুদের সাথে একটু বেশি মেলামেশার কারণে রাত 12টার দিকে ছেলেটা বাসায় ফিরছে। তাই নিয়ে একটু চিন্তিত। 7ম দিনের মাথায় সেদিন আবু ডাইনিংয়ে বসেছিল। ঈশান এসে ডাইনিংয়ে বসতেই এরই মাঝে আম্মু আর বোনও আসলো। আম্মু এসেই বলতে শুরু করলো, আব্বু, আমরা তোমার জন্য একটা মেয়ে দেখতে চাচ্ছিলাম। তোমার আব্বু বলছিল তুমি এতদিন পর যেহেতু বাসায় এসেছো আর তোমার বয়সটাও হয়েছে, তাই তোমাকে বিয়ে করানোর দরকার। সিদ্ধান্তটা কি তোমরা সবাই মিলে নিয়েছো নাকি আব্বুর একার? না, তোমার আব্বু একা নয়, আমিও তোমার আব্বুকে বলেছিলাম তোমার বিয়ের কথা। তখন তোমার আব্বু বলল তার এক বন্ধুর মেয়ের সাথে নাকি তোমাকে দেখা করানোর কথা বলেছে। তাই ভাবছিলাম তোমাদের দুজনেরও দেখা সাক্ষাৎ হবে আর আমরাও মেয়েটাকে দেখে আসতে পারবো। আমার আর কোনো সিদ্ধান্ত নেই তোমার উপরে। ছোটবেলাতে বাইরে পাঠিয়ে যে অন্যায়টা আমি তোমার সাথে করেছি, সেটাকে তোমার আজ অবধি অন্যায় বলেই মনে হচ্ছে। আমি চেয়েছিলাম আমার যা আছে সেটার উপর ভিত্তি করে আমার ছেলে না দাঁড়াক, তাতে সে 0 থাকবে। কিন্তু সে যদি নিজের যোগ্যতায় উপরে উঠতে পারে সেটা তার যোগ্যতা হবে। এখন তুমি এসব বুঝতে পারবে না, তবে যেদিন বাবা হবে সেই দিন আমার এই সিদ্ধান্তটা তুমিই নিবে। তখনও মনে হবে যে তোমার সিদ্ধান্তটাই ঠিক। যাই হোক সায়লা, তোমার ছেলেকে বলে দাও ওর ইচ্ছা না থাকলে আমি ওকে জোর করছি না। কোনো পছন্দ থাকে সেটাও আমাদের বলতে পারে, আমরা গিয়ে তাদের সাথে কথা বলবো। ঈশান কোনো কথা বলল না দেখে এবার আব্বু উঠে যেতে নিলেই তখনও বলল, আমার কোনো পছন্দ নেই, তোমাদের পছন্দতেই আমার পছন্দ। তোমরা বলো কবে যেতে হবে? ঈশানের কথাতে আব্বু দাঁড়ালো। ভেবেছিল যে ছেলে ওনার সাথে কোনো কথা বলবে না কিংবা ওনার পছন্দকে কোনো প্রাধান্য দিবে না। আসলে যে মেয়েটার সাথে কথা আব্বু বলে এসেছে কিংবা বলবে ভেবেছে, এই মেয়েটা তার একমাত্র বন্ধুর মেয়ে। মেয়েটা দেখতে শুনতে ভালো, কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে কেমন কি সেটা তিনি জানেন না। তবে ছোটবেলা থেকে ওকে দেখেছে আর চিনেছে, তাই চেয়েছিল ছেলের সাথে একবার দেখা সাক্ষাৎ করিয়ে দিবে। কথা বললেই যে বিয়ে করাতে হবে তেমন কোনো মানে নেই। ঈশানের কথাতেই আব্বু এসে আবারও সামনাসামনি বসলো। তারপর কিছুক্ষণ ভেবে বলতে লাগলো, তোমার যদি সময় থাকে আজ বিকেলেই একবার যাই। তোমার ছেলের আবার সময় অসময়ের কি আছে? তাছাড়া ও বাইরে কোথাও যায় না, সব সময় বাসাতেই বসে থাকে। চলো গিয়ে বিকেলে একবার দেখা করে আসি। যদি পছন্দ হয় খুব তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলবো। তোমার ছেলেকে ভেবে দেখতে বলো, এখনও সময় আছে। পরে গিয়ে বলতে পারবে না আব্বুর সিদ্ধান্তটা ভুল ছিল। একটা সিদ্ধান্তের জন্য তিনি 10 বছর রাগ করে বাইরে থেকেছে, বাসাতেই আসতে চায়নি। এবার যদি কোনো ভুল সিদ্ধান্ত নিলে দেখা যাবে বাসাতেই থাকলো না, শেষে দুটো পরিবারের মাঝে ঝামেলা হবে। আমি তেমন কিচ্ছু চাই না। আমার কোনো সমস্যা নেই, তোমরা যার সাথে খুশি আমাকে বিয়ে দিতে পারো, আমার কোনো পছন্দ নেই। সকল জল্পনা কল্পনা কাটিয়ে শেষে বিকেলের দিকে ঈশান আব্বু আম্মুর সাথে রওনা হলো। 1 ঘন্টার রাস্তা পার করে তারপর একটা বিশাল বাসার সামনে এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে তারপর বাসার ভিতর প্রবেশ করতেই আব্বুর বন্ধু এসে কুশলাদি বিনিময় করলো। ভদ্রলোক ঈশানের নানান প্রশংসা করতেই ঈশানও ভদ্রলোকের সাথে ভদ্রতার খাতিরে কথা বলল। তারপর সবার বসার ব্যবস্থা করতেই আব্বু তার বন্ধুর সাথে বেশ খানিকক্ষণ কথা বলল। কিছুক্ষণের মধ্যে নাস্তা দিয়ে যেতেই ঈশান চুপচাপ খেতে লাগলো আর এদিক ওদিক তাকাতে লাগলো। তখন সুইটি ওকে গুঁতো মেরে বলতে আরম্ভ করলো, হবু শ্বশুর বাড়িতে এসে বুঝি বইয়ের জন্য বলছি, তর সইছে না? একটু তো অপেক্ষা কর, একটু ধৈর্য ধর। একটু বাদেই বউকে নিয়ে আসবে, তারপর প্রাণ ভরে তাকিয়ে দেখবি হতভাগ। দিন দিন কিন্তু তুই খুব বেশি বেয়াদব হয়ে যাচ্ছিস বোন।
ভাইয়ার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুই জানিস না। আজকে একবার বাসায় চল, তারপর দেখ তোর কি হাল করি। আম্মু দুজনকে ফুসুর ফুসুর করতে দেখে ইশারায় চুপ থাকতে বললে ঈশান ভদ্রতার খাতিরে চুপ করে রইল। 1 ঘন্টা হয়ে যাচ্ছে, তারপরও মেয়েকে আনার কোনো নামগন্ধ নেই। এবার ঈশানের বেশ খানিকটা বিরক্ত লাগলো। মেয়ে দেখতে এসে কিনা সঙ্গের মতো বসে থাকতে হয়েছে। ঈশানের এরকম বিরক্তিমাখা মুখ দেখে শেষে আম্মু ও ভদ্রলোককে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো, ভাইজান, অনেক কথাই তো হলো, এখন অন্তত আমাদের হবু বৌমাকে নিয়ে আসুন, আমরা তো একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। রাবেয়া কোথায়? তোমার মেয়েকে নিয়ে আসো। আমার বন্ধু কতক্ষণ যাবৎ ছেলেকে নিয়ে এসে বসে আছে, দুজনের দেখা করা অন্তত। ঈশান মাথা নিচু করে বসেছিল। এর মাঝে এক ভদ্র মহিলা আরেকটা মেয়ে এসে ওনাদের সামনে দাঁড়ালো। ছেলেটা তার পরও তাকাচ্ছে না। এবার মেয়েটাকে ঈশানের সামনাসামনি বসিয়ে দিতেই ও একবার আর চোখে তাকালো। আর চোখে তাকিয়ে মনে হলো এতক্ষণ না তাকিয়ে ভুল করেছে। তাই তাড়াহুড়ো করে মেয়েটার দিকে তাকাতেই ঈশানের চোখ জোড়া যেন আটকে গেল। কারণ সামনে বসে থাকা মেয়েটাকে কোনো পুতুল বলতেও ভুল হবে। দেখতে একদম পরীদের মতো লাগছে। অসম্ভব রকমের সুন্দর করে একটা কালো শাড়ি পরানো হয়েছে, নিশ্চয়ই পার্লার থেকে সাজানো হয়েছে। তারপরও মুখে কোনো কৃত্রিম মেকআপের ছোঁয়া নেই। এমনিতেই মেয়েটা ঝাক্কাস দেখতে। ওই যেটুকু না করলেই নয় আর কি, হয়তো বা শাড়ি পরতে পারে না, সেজন্যই এত সুন্দর করে পরানো হয়েছে। ঈশান ড্যাব ড্যাব করে নিজের হবু বউয়ের দিকে তাকিয়ে রইল। চোখ জোড়া যেন ফেরাতেই পারছে না। মেয়েটা বুঝতে পারল সামনে বসে থাকা ছেলেটা একদম চোখ বড় বড় করে ওর দিকেই তাকিয়ে আছে। তাই কেমন যেন ইতস্তত বোধ করতে লাগলো, আর কেমন উসখুস করতে লাগলো। শেষে দুজনের আধা ঘন্টা বসে থাকার পর তখন আম্মু বলতে আরম্ভ করলো, মেয়ে মাশাআল্লাহ, আমাদের পছন্দ হয়েছে ভাইজান। দেখেও মনে হচ্ছে ছেলের খুব বেশি পছন্দ হয়েছে আপনার মেয়েকে। এখন আপনারা যদি রাজি থাকেন কিংবা পরবর্তীতে কোনো কথা বলার সুযোগ করে দেন, তো আমি চাইছি ছেলে মেয়ে দুজন দুজনের মধ্যে কথা বলে নিক। সেই ভালো হবে, যেহেতু ওদের দুজনের লাইফের ব্যাপার, তাই ওরা দুইজন নিজেদের মধ্যে কথা বলে নিক। মায়া মামনি, তুমি ঈশানকে নিয়ে যাও তোমার রুমে, একটু কথা বলে আসো। মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে তারপর উঠে সিঁড়ি দিয়ে উপরের দিকে যেতে নিলেই তখন আম্মু ঈশানকে ইশারা করতেই ঈশানও উঠে মেয়েটার পিছন পিছন যেতে লাগলো। একটু বাদেই দুজন দোতলায় একটা রুমের সামনে এসে দাঁড়ালো। মেয়েটা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই ঈশানও এসে মেয়েটার পিছনে দাঁড়ালো। ঈশান ভেবেছিল মেয়েটা বেশ লাজুক স্বভাবের আর কথা কম বলে, কিন্তু এবার যেটা দেখলো সেটার পর ওর ধারণাটাই পাল্টে গেল। কারণ রুমের মধ্যে এসে ও এই ধারণা যেন একদম নিজের আসল রূপটা ধারণ করলো। মেয়েটা হুটহাট মাথার উপর থেকে ঘোমটা ফেলে দিয়ে এবার ঈশানের দিকে ফিরে বলতে আরম্ভ করলো, শুনুন, আমাকে আপনার পছন্দ হলেও আপনাকে আমার পছন্দ নয়। ঈশানের এটুকুতেই অবাক হওয়ার জন্য যেন যথেষ্ট ছিল। অবশ্য আজকালকার যুগের মেয়েদের বয়ফ্রেন্ড থাকবে না সেটা কি করে হয়। তাই ঈশান একটু হাসার চেষ্টা করে পেটে বসে পড়ল। এবার ওর এরকম কর্মকাণ্ডে মেয়েটাও যেন অবাক হলো। তারপর বেশ খানিকটা অবাক সুরেই বলতে আরম্ভ করলো, আশ্চর্যের বিষয়, আমি আপনাকে বললাম আপনাকে আমার পছন্দ না, আর আপনি কিনা হাসছেন। হাসবে না তো কি করবে? আজকালকার যুগের মেয়েরা সবসময় এরকমই বলে, কিন্তু বিয়ের পর তারা একদম সংসারী হয়ে যায় আর স্বামীকে ভালোবাসতে আরম্ভ করে। শুনুন, কে কি করে আমি জানি না, তবে আমার পক্ষে সম্ভব না এই বিয়েটা করা। তা জানতে পারি কি জন্য এমন সিদ্ধান্ত আপনার? বয়ফ্রেন্ড আছে নাকি, নাকি রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, সেই দুঃখটাকে ধরে রাখতে চাইছেন? আপনার সাথে কোনো ফালতু কথা আমি বলতে চাইছি না, তারপরেও আপনি এসব আজে বাজে বকবক করেই যাচ্ছেন। আমার আপনার এই পছন্দ না, ব্যাস, এটা আপনি বাইরে সবাইকে গিয়ে বলে দেবেন। কিন্তু আপনাকে তো আমার পছন্দ। ইভেন বলতে পারেন আপনাকে প্রথম দেখাতেই চোখ ফেরাতে পারছিলাম না, তাই আপনার দিকে এরকম করে তাকিয়েছিলাম। আচ্ছা, একটা কথা বলতে পারেন, এই যুগে আমার মতো হ্যান্ডসাম ছেলে কি আপনার পছন্দ নয়? কী জন্য সেটা জানতে পারি? আপনি হাজার হ্যান্ডসাম হলেও আপনাকে আমার পক্ষে পছন্দ করা সম্ভব না। আমি কারণটা জানতে চাইছি। কারণ একটাই, আমার বয়ফ্রেন্ড আছে।
বিয়ের আগে এসব প্রেম ভালোবাসা দু চারটা মানুষের থাকে, কিন্তু বিয়ের পর এসব নিয়ে ভাবলে চলে না। আগে এসব প্রেম ভালোবাসা দু চারটা মানুষের থাকে, কিন্তু বিয়ের পর এসব নিয়ে ভাবলে চলে না। আপনারও এসব থাকবে না। প্রথম প্রথম একটু রাগ হবে আমার প্রতি, কিন্তু বিয়ের পর দেখবেন সবটা ঠিক হয়ে যাবে। তারপর নিজে থেকেই আমাকে ভালোবাসতে আরম্ভ করবেন। আপনি যদি তেমনটাই ভেবে থাকেন তাহলে সেটা আপনার ভুল ধারণা। আমি রাফিনকে নিজের থেকেও বেশি ভালোবাসি, তাই আপনাকে নিয়ে ভাবা আমার পক্ষে সম্ভব নয়। বিয়ে যদি কাউকে করতেই হয় আমি রাফিনকেই করব। কিন্তু আমি তো বাইরে গিয়ে বলতে পারবো না আমার আপনাকে অপছন্দ। আমার আম্মু বুঝে গেছে আমি আপনাকে ঠিক কতটুকু পছন্দ করেছি, তাই আমি বাইরে গিয়ে বলবো আমার আপনাকে প্রচুর পরিমাণে পছন্দ, আর আপনাকে আমি বিয়ে করতে চাই। আজব ক্যারেক্টার তো আপনি। আমি বলেছি আমি আপনাকে বিয়ে করব না, তারপরেও কি জোর করে আমাকে বিয়ে করতে চাইছেন? পছন্দের মানুষকে জোর করে হলেও তো নিজের করে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। প্রথমে আমার উপর রাগ হলে পরবর্তীতে রাগটা কমে যাবে। আর বিয়ের আগে ওসব থাকে, বললাম না? জোর করে হোক যেমন করে হোক দুই পরিবার রাজি। এখন শুধু আপনি রাজি হচ্ছেন না। আপনি হলেই তো আমরা বিয়েটা করে নিতে পারি। অবশ্য আপনার মনে হতে পারে কোথা থেকে কে আসলো আর আপনাকে বিয়ে করে নিতে হবে, তেমনটা নয়। আপনি খোঁজখবর নিয়ে বুঝতে পারবেন আপনার বয়ফ্রেন্ডের থেকে আমি 1000 গুণে পারফেক্ট আপনার জন্য। এখন সিদ্ধান্তটা আপনার। যাকে পছন্দ নামক তথাকথিত ভালোবাসা বলছেন তাকে বিয়ে করবেন নাকি আমাকে বিয়ে করবেন? বললাম তো আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনার কি মাথায় কিছু নেই নাকি? এর জন্য আপনাকে পরে পস্তাতে হতে পারে। বিয়েটা না করে দেওয়ার পর জানতে পারলেন আপনার বয়ফ্রেন্ডের অন্য কারোর সাথে রিলেশন আছে, কিংবা তার চরিত্রটা ঠিক নেই, তখন কি করবেন আপনি? আমি জানি আপনি আমাকে রাগানোর জন্যই এমনটা বলছেন, কিন্তু আমি ওকে খুব ভালো করে চিনি। ও আমাকে কখনো ঠকাবে না। যাই হোক, আপনার আমাকে পছন্দ, সেই জন্য বিয়ে করার জন্য এমন কিছু বলেছেন। তবে একটা কথা কান খুলে শুনে রাখুন, জোর করেও যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে বিয়ের পর আমি যে কোনো সময় আমার বয়ফ্রেন্ডের কাছে পালিয়ে যাব। তারপর নিজের পরিবারের সম্মানটা খুইয়ে আমাকে বলতে আসবেন না যে আমার জন্যই সব কিছু হয়েছে। বাহ, এত ভালোবাসা! বয়ফ্রেন্ডকে ভালোবাসবো না থেকে আপনাকে ভালোবাসবো? যাই হোক, আপনার জোর করে বিয়ে করার থাকলে করতে পারেন, কিন্তু বিয়ের রাতে আমি আপনাকে রেখে পালাবো। আর না হলে আপনাকে মার্ডার করে দিতেও দুবার ভাববো না। ঈশান দীর্ঘশ্বাস ফেলল, একটা হাসি দিল, তারপর বলতে আরম্ভ করলো। ঠিক আছে, আপনিও আমার সাথে চলুন। মেয়েটার কোনো কিছু বলার সুযোগ পেল না। তার আগে ঈশান ওর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসলো। তারপর মেয়েটাকে ওর আব্বুর সামনে দাঁড় করাতেই মেয়ের বাবা বেশ খানিক অবাক হলো। তখনই ঈশান বলতে আরম্ভ করলো। আঙ্কেল, আমি আপনার মেয়ের সাথে কথা বলেছি, তার অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, কিন্তু এতটাই আপনাদের সম্মান করে যে আপনাদের সামনে বলার সাহসটুকু সে পায়নি। অথচ আপনারা না জেনে না শুনে আমাদের ডেকে এনে আপনাদের মেয়েকে আমাদের সামনে বসিয়ে দিলেন। আর আপনার মেয়ে আমাকে বলতে বললো জানেন? জোর করে যদি আমি আপনার মেয়েকে বিয়েটাও করি তাহলে আপনার মেয়ে আমাকে রেখে বিয়ের রাতেই পালাবে, আর না হলে আমার কোনো ক্ষতি করে দিয়ে পালিয়ে যাবে। মোট কথা, তার বয়ফ্রেন্ডের প্রতি এতটাই বিশ্বাস যে রেখে চলে যেতে পারে। এরপরও আপনারা বলতে পারবেন যে এই মেয়েকে আমার কিংবা অন্য কোনো ছেলের বিয়ে করাটা ঠিক হবে? ঈশান কথাটা বলে মেয়েটার হাত ছেড়ে দিল। এবার সবাই মায়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তখন মেয়ের বাবা উঠে আসতেই ঈশান বলতে লাগলো। আপনাদের মেয়েদের বাবাদের কাছে আমাদের ছেলেদের একটা রিকোয়েস্ট সব সময় থাকবে, আপনারা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার আগে অন্তত একটা বার জানার চেষ্টা করবেন মেয়ের বয়ফ্রেন্ড আছে কিনা। না হলে অন্য কারো গলায় মেয়েকে ঝুলিয়ে দিবে, তো পরবর্তীতে গিয়ে তার সাথে মেয়ে ভালো থাকতে পারবে না। অন্য আরেকটা ছেলের সাথে এরকম করা কি খুব বেশি দরকার আছে? শেষে 3টা জীবন নষ্ট। আব্বু, আমি তোমার কথাটা রাখতে পারলাম না। এই প্রথম তোমার কথার বিরোধিতা করলাম, কারণ এটা আমার কোনো ক্যারিয়ারের প্রশ্ন না। আমি যার সাথে সারা জীবন থাকবো তার সাথে থাকার প্রশ্ন। সে আমার সাথে সারা জীবন থাকতে পারবে না, এটা জেনেও যদি আমি বিয়ে করি তাহলে নিজের প্রতি অন্যায় করা হবে। আম্মু, আমি মনে করি না যে এখানে নির্লজ্জের মতো বসে থাকার আর কোনো কারণ আছে। ঈশান কথাগুলো বলে মেয়েটার দিকে একবার আর চোখে তাকালো। মেয়েটা লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। হয়তো ভাবতেও পারেনি যে ঈশান সবার সামনে এরকম হাতে হাড়ি ভেঙে দিবে। ভেবেছিল নিজের দিক থেকে ছেলেটা বিয়েটা ভেঙে দিবে। কেন ছেলেদেরকে এরকম নাটক করতে হবে?
মেয়েরা কি সব সময় ধোয়া তুলসী পাতা নাকি? যাই হোক, ঈশান বাসা থেকে বেরিয়ে আসতেই আব্বু আম্মু আর বোন কোনো কথা না বলে বেরিয়ে আসলো। ছেলেটা গাড়িতে বসে আছে। বাসার বাকি সদস্য আসতেই ড্রাইভার বাসার দিকে যেতে লাগলো। কারো মুখেই কোনো কথা নেই। অন্যদিকে ঈশান ভাবছে, আব্বু ভেবেছিল যে তার বন্ধুর মেয়ে ধোয়া তুলসী পাতা, কিছুই করতে জানে না। ভাজা মাছটা উল্টে খাওয়ার মতো সৎ সাহস তার মেয়ের নেই। কিন্তু এ তো পুরো একদম লুকিয়ে চুরিয়ে প্রেম করতে ওস্তাদ। না জানি কতগুলো ছেলের সাথে প্রেম করেছে। ওই ঘটনার পর আব্বুর বন্ধুর সাথে আব্বুর সম্পর্কটা বেশি ভালো রইল না। কারণ বাসায় ডেকে নিয়ে একটা মানুষকে এমন করে অপমান করাটা কারোর কাছেই কাম্য নয়। আব্বু আর এই ঘটনার পর ঈশানকে তেমন কিছু বলতে পারল না। ঈশান আরও 15টা দিন ঘোরাঘুরি করে তারপর একটা সফটওয়্যার কোম্পানিতে বড় একটা পদে জব নিল। শুরুর দিক থেকে এই ছেলেটার বেশ ভালো স্যালারি ধরা হলো, কিন্তু ঈশানের কাছে এটা যথেষ্ট মনে হচ্ছিল না। ছেলেটা যে পরিমাণে অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে তাতে এই স্যালারিটা ওর কাছে কম বলেই মনে হয়েছিল। পুরো 1 মাস পার হয়ে গেছে বাসায় এসেছে। এরই মাঝে বন্ধু বান্ধবের সাথেও তেমন করে দেখা হচ্ছে না। শেষে শুক্রবার ছুটির দিনে সবাই এসে বাসায় দেখা করলো। সবাই ডাইনিংয়ে বসে আছে। আব্বু আম্মু বোন এমনকি ঈশানও চুপ করে আছে। কারো মুখেই কথা নেই দেখে এবার শুভ নিজেই বলতে আরম্ভ করলো, একটা মেয়ের সাথে বিয়ে ভেঙেছে। আর বিয়ে কাকে বিয়ে ভেঙেছে বলছি? সবে তো দেখতে গিয়েছিলি, তাতেই কি আবার বিয়েটা করবি না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস? যাকে দেখতে যাব তারই বয়ফ্রেন্ড আছে। বিয়ের পর হয় ডিভোর্স চাইবে, না হলে আগেই বলবে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে। তাহলে এসব মেয়ে দেখার নাটক করার কি আছে? একটা মেয়ের সাথে এরকম হয়েছে তার মানে এই নয় যে সব মেয়েরা এরকম কিছু করবে। আমি এইসব বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আব্বু আম্মু যদি কাউকে পছন্দ থাকে তাহলে ওরা বিয়ের দিন তারিখ ঠিক করে আমাকে জানিয়ে দিতে পারে, আমার কোনো আপত্তি নেই। এমন বললে কি হয়? একটা বিয়েতে এরকম ঘটনা ঘটেছে তাই বলে এই না যে সব বিয়েগুলোতে এরকম কিছু হবে। তুমি খামোকা রাগ দেখাচ্ছ আব্বু। আম্মু, আমি কোনো রাগ দেখাচ্ছি না। আমি আমার নিজের সিদ্ধান্তের কথা জানালাম। এখন তোমাদের যেটা ভালো মনে হয় করো। তবে আর যাই হোক, আমাকে মেয়ে দেখতে যাওয়ার কথা ভুলেও বলো না, কারণ যে অপমান হতে যাবার আমার আর কোনো ইচ্ছা নেই। এই ঘটনায় আরও 15 দিন বাদে আবু ঈশানকে হুটহাট করে কল করলো। কল করে জানালো ওর নাম্বারে একটা ছবি পাঠিয়েছে। ছবিটা দেখে মেয়েটা কেমন সেটা জানাতে বলল। আবুর কথাতে প্রাধান্য দিয়েই ঈশান আর সময় নষ্ট না করে মেয়েটাকে দেখলো। দেখতে বেশ ভালো। একবার চোখ বুলিয়ে নিয়ে আব্বুকে কল করে রিপ্লাই দিল। আব্বু আম্মুর পছন্দ কিনা ঈশান সেটা জিজ্ঞেস করতেই বলতে লাগলো, তোমরা দেখেছো তাতেই হবে। আম্মুর পছন্দ হলে তোমরা বিয়েটা ফাইনাল করে ফেলো। ঈশান আর কোনো কথা বলল না। আসলে তেমন কাউকে পছন্দ করার মতো কোনোটাই হয়ে ওঠেনি। বাইরে থেকে আসার আগেই ভেবে নিয়েছিল একটা প্রেম করে তবেই বিয়ে করবে, কিন্তু এখানে আসার পর আব্বু আম্মু একটা মেয়েকে দেখালো আর তারপরেই এমন কিছু হলো। তাই আগের বারের কথা মাথায় রেখে বলে দিয়েছে যাকে ইচ্ছে বিয়ে ঠিক করতে পারে ও বিয়ে করে নেবে। যাই হোক, ঈশান বাসায় এসে জানতে পারলো আব্বু আম্মু গিয়ে মেয়েটাকে দেখেছে আর ছবি তুলে ওকে পাঠিয়েছে। এসব বারবার জিজ্ঞেস করলো মেয়েটার বয়ফ্রেন্ড আছে কিনা কিংবা বিয়েতে অমত আছে কিনা। আব্বু আম্মুর ঈশানের ছবি দেখিয়েছিল। মেয়েটা নাকি তেমন কিছু বলেনি, শুধু বলেছে ওর আব্বু আম্মুর মতামতই ওর মতামত। বিয়ের কথা চলা শুরু হবার পর থেকে একটা বারের জন্য ঈশান মেয়েটার সাথে দেখা করতে চায়নি। ইচ্ছেই হয়নি মেয়েটার সাথে দেখা করতে। ভেবেছে বিয়ের পর একেবারে কথা বলবে, কিন্তু সেই সুযোগটা কি হবে আদৌ সেটা নিয়ে ভাবছে। গিয়ে দেখা গেল এই মেয়েটা আবার বিয়ের দিনই পালিয়ে গেছে। বিয়ের মাত্র 3-4 বাকি। তার আগে ঈশানের একটা মিটিংয়ের জন্য জরুরি ভিত্তিতে অফিস থেকে চট্টগ্রাম পাঠানো হলো। ছেলেটাও আর কোনো সময় নষ্ট না করে চট্টগ্রাম থেকে মিটিং শেষ করে বিকেলের দিকে সেদিন বাসায় ফিরল। অবশ্য বন্ধুরা এখানে বিয়েতে বেশ তোড়জোড় চালাচ্ছে।
কারণ ওদের সবাইকে ঈশান বলে গিয়েছিল ওর বিয়েতে যেন কেউ অনুপস্থিত থাকে, এরকমটা যেন না হয়। তারপর আর শহরের ভিতর প্রবেশ করতেই ঈশান একটা 4 রাস্তার মোড়ে এসে খেয়াল করলো কয়েকটা ছেলে একটা মেয়েকে বেশ ডিস্টার্ব করছে। মেয়েটা প্রায় কাঁদো কাঁদো অবস্থা। তখন ঈশান গাড়িটা নিয়ে গিয়ে কিছুটা দূরে দাঁড় করালো। ছেলেগুলো বেশ বখাটে টাইপের, কিন্তু যে ছেলেটা মেয়েটাকে ডিস্টার্ব করছিল সেই ছেলেটাকে দেখে বেশ বজ্জাত টাইপেরই মনে হয়েছিল। ঈশান গিয়ে ছেলেটার সামনে থেকে মেয়েটাকে সরিয়ে পিছনে দাঁড় করাতেই এবার ছেলেটা বেশ রাগী চোখে ওর দিকে তাকালো আর বলতে আরম্ভ করলো, এই কে রে তুই? আমার মুখের খাবারটা কেড়ে নিয়েছিস? মেয়ে মানুষ যে কারো মুখের খাবার হতে পারে সেটা তোর মতো নরকের কীটের সাথে থেকে আজকে জানতে পারলাম। যাই হোক, তোর সাথে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। মেয়েটাকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যা। শোন, তোকে দেবার মতো কৈফিয়ত কিংবা বলার মতো কোনো ইচ্ছে আমার নেই। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। অন্য কারো সাথে কিন্তু আমি অত ভালোভাবে কথা বলি না। নেহাত পাখিটাকে পছন্দ হয়েছে, নাহলে তোকে 1 মিনিটে আমি এখান থেকে উড়িয়ে দিতাম। ঈশান ছেলেটার এমন কথা শুনে বুঝতে পারলো যে ছেলেটা অন্তত এমন কারো ছেলে যার একটু ক্ষমতায় জোর আছে, তাই এরকম বড় গলায় কথা বলছে। ঈশান একটু হাসার চেষ্টা করে ছেলেটার কান বরাবর একটা থাপ্পড় বসালো। সাথে সাথে ছেলেটা মুখ থুবড়ে নিচে পড়ে গেল। তারপর বলতে শুরু করলো, কথায় যখন কাজ হয় না তখন এমন করে 2-4টা লাগিয়ে দিতে হয়। তোর তো খুব ক্ষমতার জোর, তাই তুই কি কারোর সাথে ভালোভাবে কথা বলিস না? কেউ এরকম বেগরবাই করলে আমি তাকে সোজাভাবেই উত্তর দেই। তোর কাছে উত্তরটা কেমন লাগলো এবার বল? ঈশান এবার খেয়াল করলো পাশে থাকা একটা ছেলের কোমরে মেয়েটার ওড়নাটা বাঁধা। ঈশান ওড়নাটা এক হাতে খুলে নিয়ে এবার মেয়েটার দিকে এগিয়ে দিতেই মেয়েটা ওড়নাটা গায়ে জড়ালো। এবার যে ছেলেটা নিচে পড়ে গেছিল সেই ছেলেটা উঠেই বলতে আরম্ভ করলো, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস রে। জীবনের সবচেয়ে বড় ভুলটা তুই আজকে করে ফেললি। এই অচেনা মেয়েটাকে বাঁচাতে গিয়ে তুই নিজেকে এমন একটা বিপদে ফেলে দিলেই সেটা তুই এখন বুঝতে পারছিস না। এই মালটাকে তো আমি 1 ঘন্টার জন্য হলেও নিজের করেই ছাড়বো, আর সেটা আজকে এক্ষুনি তোর সামনে। এই, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ওকে সেবা যত্ন কর। ওর সাহস আমার গায়ে হাত তোলে। এবার ঈশান বিষয়টা বুঝতে পেরে গাড়ির ডিকি থেকে একটা হকি স্টিক বের করলো। ছেলেগুলো এগিয়ে আসতেই এলোপাতাড়ি সবগুলোকে পেটাতে লাগলো। 5 মিনিটের মধ্যেই সবগুলোকে মেরে একদম মাটিতে শুয়ে দিল। তারপর এমপি ছেলেটাকে ইচ্ছে মতো পেটালো। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখটা নিভু নিভু হয়ে আসছে। তখন মেয়েটা এসে বলতে আরম্ভ করলো, ভাইয়া ওকে ছেড়ে দিন, ও মরে যাবে। তারপর আপনাকেও বিপদে পড়তে হবে। ওকে ছেড়ে দিন, ও মরে যাবে। তারপর আপনাকে আবারও বিপদে পড়তে হবে। মরে যাবে কথাটা শোনার সাথে সাথেই ঈশানের হুঁশ ফিরল। তারপর মনে হলো এরকম ঝামেলায় এমনিতেই জড়ানো ঠিক হবে না। তার উপর আবার কার না কার ছেলেকে মেরে ফেললে মান সম্মানটা নষ্ট হবে। ঈশান ছেলেটাকে ছেড়ে দিয়ে এবার মেয়েটার দিকে ফিরে দেখলো ওর বোনের বয়সী একটা মেয়ে মাথা নিচু করে আছে। তখন ঈশান বলতে আরম্ভ করলো, আপু, তোমার বাসা কোথায় আর এখানে কি করছিলে? তুমি জানো না এখান দিয়ে এই পকেটেগুলো আড্ডা দেয়? ভাইয়া উপায় না পেয়ে কাঁদতে আসতে হয়েছে। আসলে আমার আব্বু খুব অসুস্থ, তাই মেডিসিন নিতে এদিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু জানতাম না এই শয়তানগুলো এখানে বসে আছে। না হলে কখনো এখানে আসতাম না। ঈশান ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা 5টা বেজে গেছে। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকা কিংবা মেয়েটাকে এখানে রেখে যাওয়া ঠিক হবে না। তাই ঈশান গাড়ির দিকে যেতে যেতে বলল, তোমার বাসার ঠিকানাটা বলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। মেয়েটা ওর সাথে যেতে ইতস্তত বোধ করলো। তখন ঈশান বলতে আরম্ভ করলো, ভয় নেই আপু, তোমার সমবয়সী আমার একটা বোন আছে, আমি ওদের মতো নই। তুমি আমার সাথে যেতে পারো। তোমার আব্বুর ওষুধগুলো কি নিয়ে তোমাকে বাসায় পৌঁছে দেব? মেয়েটা লজ্জার খাতিরে হলেও ঈশানের সাথে গেল। ঈশান একটা ফার্মেসি থেকে মেয়েটার বাবার প্রেসক্রিপশনের সব ওষুধ নিজে কিনে দিয়ে তারপর ওকে বাসায় পৌঁছে দিল। ভদ্রলোকে দেখে বুঝতে পারলো বেশ খানিকটা অসুস্থ। মেয়েটা কেন এভাবে বাসার বাহিরে পাঠান সেটা জানতে চাইলে বুঝতে পারলো মেয়েটা ছাড়া ওনার আর কেউ নেই। ঈশানের খুব মায়া হলো যে এমন মানুষদের
কত কষ্ট করেই না চলতে হয়। সব খোঁজ খবর নিয়ে জানতে পারলো মেয়েটা এমপির বাসায় কাজ করত। সেখান থেকেই এমপির ছেলে ওকে ডিস্টার্ব করতে আরম্ভ করে। তখন মেয়েটা বুঝতে পেরে চাকরিটা ছেড়ে দেয়, আর আজকে রাস্তায় ওকে আটকে দিয়েছিল। ঈশান ভদ্রলোককে আশ্বস্ত করলো ওনার মেয়ের একটা কাজের ব্যবস্থা করে দিবে। ঈশান জানতে পারলো মেয়েটা অনার্স কমপ্লিট করেছে, তাই মোটামুটি একটা কাজের ব্যবস্থা করে দেওয়া কোনো ঘটনাই নয়। শেষে আব্বুর অফিসের ঠিকানা দিয়ে মেয়েটাকে কাগজপত্র নিয়ে আগামীকাল চলে যেতে বলল। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিল। এমন করেই বাকি দিনগুলো কাটলো। বিয়ের দিন সকালে ঈশান খেয়াল করলো আব্বু আম্মু কিছু একটা নিয়ে বলাবলি করছে। ছেলেটা এগিয়ে এসে আব্বুকে জিজ্ঞেস করলো, আবার কি গোলমাল হয়েছে সেটা সত্যি করে বলো তো। তোমাদের কথাবার্তায় আমার কেমন যেন সন্দেহ মনে হচ্ছে। আব্বু আম্মুকে কোনো কথা বলতে না দিয়ে নিজে বলতে লাগলো, তোমাকে এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমরা বিয়েবাড়িতে লোকজন থাকা খাওয়া নিয়ে চিন্তা করছি, আর তুমি কিনা সেই উল্টাপাল্টা চিন্তা ভাবনা নিয়েই বসে আছো। সায়েলা, তোমার ছেলেকে বোঝাও আমি কোনো কাঁচা কাজ করিই না। আগে আমার মান সম্মান আর আমার ছেলের লাইফ, তারপর অন্য কিছু। তুমি গিয়ে রেডি হও আব্বু। ঈশানের তাতেও কেন জানি সন্দেহ হতে লাগলো। আব্বু কথাটা কেন জানি বিশ্বাস করতে হচ্ছে। আব্বুর দিকে ঈশান কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশানের বন্ধুরা আসলো আর ওকে জোরপূর্বক রুমে নিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ হতেই ছেলেটাকে সাজগোজ করাতে লাগলো। দুপুর পেরিয়ে যেতেই সবাই বিয়ের অনুষ্ঠানটা যে কমিউনিটি সেন্টারে করা হয়েছে সেদিকে বেরিয়ে পড়ল। ঈশানের এখনও সন্দেহ হচ্ছে অবশেষে বিয়েটা হবে তো, নাকি বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়ে যাবে। মনটাকে কিছুতেই মানাতে পারছিল না। অবশেষে সকল জল্পনা কল্পনা কাটিয়ে আধা ঘন্টার মধ্যেই কমিউনিটি সেন্টারে পৌঁছে গেল। ঘণ্টাখানেকের মধ্যেই খাওয়া দাওয়া করে বিয়ের জন্য প্রস্তুত হয়েছিল। তখনই ঈশানের বন্ধু আর আব্বু কিছু একটা বলাবলি করছিল। বিষয়টা ঈশানের ভালো লাগলো না, তাই উঠে এসে এবার আব্বু আর ওর বন্ধুদের কাছে আসতেই শুনতে পেল, আঙ্কেল, অনেক চেষ্টা করছিলাম কিন্তু কিছুতে আটকাতে পারলাম না। আঙ্কেল, অনেক চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই আটকাতে পারলাম না। আমি কিছুটা সময় নিয়েছি। ওসি বলেছে বিয়ের পরই আসবে। এমপির ছেলের সাথে ঝামেলা করেছে, সেজন্য কিছুতে আমি ওসিকে আটকাতে পারলাম না। অন্য কোনো পার্সন হলে যে করেই হোক আমি বিষয়টা আটকে দিতাম। কোনোভাবে টাকা পয়সা দিয়ে কি এই ঝামেলা থেকে বেরোনো যায় না? আজকে এরকম একটা দিনে, তার উপর আবার বিয়ের সময় যদি এখানে পুলিশ আসে, তাহলে কি ঝামেলা হবে একটাবার ভাবতে পারছো? মান সম্মান বাঁচাতেই এত কিছু, সেটাই যদি না থাকে। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না তো। আমি আব্বুকে বলেছি, আব্বু এমপির সাথে কথা বলেছে। বিষয়টি একটু স্বাভাবিক করার চেষ্টা করলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে কিছু করা সম্ভব হচ্ছে না। ঈশান বুঝতে পারলো কোনো একটা গন্ডগোল ঘটেছে, তাই এসে এবার আব্বু আর বন্ধুগুলোর সামনে দাঁড়াতেই আব্বু কিছুটা বিব্রত বোধ করলো। কি হয়েছে সেটা আমাকে সরাসরি বলো, এত আমতা আমতা করতে হবে না। আমার কোনো অন্যায় থাকলে তার জন্য তোমরা যা বলবে আমি সেটাই করব। না মানে আসলে কয়েকদিন আগে তুই যে ছেলেটার সাথে গন্ডগোল করেছিলি সেটা আসলে এমপির ছেলে। বুঝতেই তো পারছিস ওদের ক্ষমতা এখন হাতে, তাই যা খুশি তাই করতে পারে। তুই তো ছেলেটাকে সেদিন ইচ্ছে মতো মেরেছিলি। ছেলেটা গত 3 দিন যাবৎ জ্ঞান হারিয়ে হাসপাতালের বেডে পড়েছিল। ওর বন্ধুদের অবস্থা খারাপ ছিল, কেউ তোকে শনাক্ত করতে পারছিল না, কিন্তু শেষে ছেলেটার জ্ঞান ফিরতে বিষয়টা বলেছে। তারপর সিসিটিভি ফুটেজ দেখে তোকে ওরা চিহ্নিত করেছে। ওরা থানায় ডায়েরি করেছে। এমনিতেই তোর ক্ষতি করার চেষ্টা করেছিল। আমরা আগে জানতে পেরে বিষয়টা সামলে দিয়েছি, কিন্তু থানাতে এমনভাবে বিষয়টা বোঝানো হয়েছে যে ঘটনাটা তুই ঘটিয়েছিলি, তাই তোকে পুলিশ অ্যারেস্ট করতে এসেছে। কোনোভাবে এই বিষয়টাকে আটকানো গেল না। আঙ্কেল আব্বুকে দিয়েও কোনো কিছু করতে পারলাম না। ওসি ঘন্টাখানেক পরে আসবে, তোকে একটু ওদের সাথে থানায় যেতে হবে। এ নিয়ে মন খারাপ করিস না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন তোর গায়ে একটা ফুলের টোকাও না দিতে পারে। আমি এই নিয়ে কোনো চিন্তা করছি না। তোরা এসব নিয়ে ভয় পাচ্ছিস কেন? শোন, যার অন্যায় ছিল তাকে আমি মেরেছি, এতে আমার নিজের কোনো অন্যায় দেখতে পাচ্ছি না।
তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো একটা ছেলের সাথে এরকম মারপিট করেছো? ছেলেটার বাবা এমপি, এখন কি ঝামেলা হতে পারে? না, ভাবিনি। কারণ আমি সেদিন ভেবেছিলাম যে ওই মেয়েটার জায়গায় আমার বোনও থাকতে পারতো, আর ওর সাথে ওরকম বাজে কিছু হতে পারতো। তাহলে আমি ওকে ছেড়ে দিতাম, কিংবা তুমি সেখানে থাকলে ছেড়ে দিতে? এদেশে আইন আছে, কিন্তু আইনের যথাযথ ব্যবহার নেই, শুধু অপব্যবহার আছে। তাই আমি নিজের হাতে ওদের শাস্তি দিয়েছি। যদি জীবনে কখনো এই মারের কথাগুলো মনে থাকে আর লজ্জা থাকে, তাহলে আর কোনো মেয়েকেই এমন করে ডিস্টার্ব করবে না। তাই শুধু শুধু মাথা গরম করছিস? এটা শুধু আমরা আর তুই জানিস, ওরা তো জানে না। আর ওরা শুধু জানে ক্ষমতার অপব্যবহার করতে। এসব নিয়ে কোনো চিন্তা করিস না, আর বিয়েটা করে নে, তারপরে যা হবে দেখা যাবে। তো পুলিশ কি বিয়ের আগে আসবে নাকি বিয়ের পর আসবে? কোনো রকমে আশাটা আটকানো গেছে, তাই বিয়েটা তাড়াতাড়ি করলেই হয়। আমি মেয়ের বাবার সাথে কথা বলে দেখি। কথা বলবে বলো, কিছু লুকানোর দরকার নেই। সব কিছু জানার পরে যদি মেয়ের বাবা একটা আসামির সাথে মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। ফালতু কথা বলিস না তো। এটাতে আসামি হবার কি হলো? তাছাড়া অন্যায়ের প্রতিবাদ করেছিস, এতে আসামি হওয়ার কিছুই নেই। দোষে যখন পারছিস কোনো অন্যায় করে নেই, তাহলে এত ভয় পাবার কি আছে? আব্বু আম্মু গিয়ে মেয়ের বাবার সাথে কথা বলল। সব কিছু বললে ওরা তাতেও বিয়ে দিতে রাজি হলো মেয়ের। ঈশান কিছুটা অবাক হলেও আর কোনো উপায় না পেয়ে বিয়েটা তাড়াতাড়ি করে নিল। বিয়ে শেষে মিনিট 15-র মধ্যেই পুলিশ এসে উপস্থিত হলো। পুলিশের গাড়ি আসতেই সবাই খানিকটা অবাক হলেও যারা জানতো বিষয়টা, বন্ধু ঈশানের আব্বু আম্মু আর মেয়ের বাবা, তেমন কোনো রিয়্যাক্ট করলো না। পুলিশ এসেই স্টেজের সামনে আসলে ঈশান মেয়েটার দিকে একবার আর চোখে তাকালো। মেয়েটা ঘোমটা দিয়ে বসে আছে। ঈশান ওকে বলতে লাগলো, আপনাকে অনেক বড় বিপদে ফেলে দিলাম। আপনি এমন একজনকে বিয়ে করলেন যে কিনা বিয়ের আগে একটা অঘটন ঘটিয়েছে। ভয় পাবেন না, এমন কোনো অন্যায় করিনি যার জন্য আপনার স্বামীকে সমাজের কাছে অসম্মানিত হতে হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, সেজন্য আমার শাস্তি হচ্ছে। আমি খুব শীঘ্রই আপনার কাছে ফিরে আসব। আমার জন্য আপনার অনেক আশা আকাঙ্ক্ষা নষ্ট হলো। আমি জানি না আপনি বিয়েতে মন থেকে রাজি হয়েছিলেন কি না, তবে একটা মেয়ের কাছে এটা কখনোই কাম্য নয়। বাসর রাতের মতো একটা গুরুত্বপূর্ণ রাতে তার স্বামী কাছে থাকবে না। সব কিছুর জন্য আমি আপনার কাছে মাপ চাইছি। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করবেন। আমার জন্যই আজকে আপনাকে এত বড় একটা অসম্মানের মুখে পড়তে হলো। মেয়েটার নাম অবধি ঈশান জানে না, কোথায় থাকে কোথায় বাড়ি কিছুই জানে না। শুধু বিয়ে করার কথা ছিল, বিয়ে করতে এসেছিল। বিয়ের আগে অবশ্য আব্বু আম্মু অনেকবার করে বলেছে মেয়েটার সাথে দেখা করার জন্য, কিন্তু ঈশানের কখনো ইচ্ছে হয়নি ওর সাথে কথা বলার কিংবা দেখা করার। যাই হোক, ঈশান স্টেজ থেকে উঠে আসতেই ওসি এসে বলতে লাগলো, ঝামেলা করার জন্য আর কাউকে খুঁজে পেলি না, তাই তো? যে অন্যায় করেছে তাকে শাস্তি দিয়েছি। সে কোন বাপের ছেলে সেটা দেখার সময় ছিল না। অন্যায় করো, তোদের মুখ দিয়ে এত কথা বের হয় কি করে? আমি সেটাই বুঝতে পারি না। ওসি সাহেব, সেদিন ওই মেয়েটার জায়গায় যদি আপনার বোন কিংবা আপনার মেয়ে থাকতো, তাহলে আপনি কি করতেন? ওসি কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তখন ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, আপনারা আইনের লোক, আইন নিয়ে কিছু বললেই আপনাদের মাথা গরম হয়ে যাবে। আইনের সবচেয়ে বড় অপব্যবহারকারীর কারণ কেন জানেন তো? আপনারা অপেক্ষা করেন ওই অবধি যতক্ষণ পর্যন্ত মেয়েটার রেপ না হচ্ছে। রেপ হলে তবেই প্রমাণ সহ গিয়ে সন্ত্রাসীকে ধরবেন, আর দুদিন পরেই তারা ছাড়া পেয়ে এসে আবার সেই অন্যায়টাই করবে। যাই হোক, আপনাকে এসব বলে আপনার পুলিশের ইউনিফর্মটা অসম্মান করা হবে। আপনারা আমাকে যা শাস্তি দেওয়ার দিতে পারেন। আপনাদের আইন আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ঈশানের কথাতে ওসি রেগে ওর পাঞ্জাবির কলারটা ধরতে গেলেই তখন আব্বু এসে বলতে আরম্ভ করলো, ওসি সাহেব, ওই ভুলটা জীবনেও করবেন না। আমার ছেলে অন্যায় ছিল, তাই আমি চুপ করে আছি, কিন্তু ওর কলার ধরার মতো ভুলটা আপনি দ্বিতীয়বার করবেন না। আমার ছেলে কোনো অন্যায় না করলে আমিও দেখিয়ে দিতাম ও কোন বাপের বেটা। আপনারা ওকে নিয়ে যান, কিন্তু একটা ফুলের টোকাও যেন আমার ছেলের গায়ে না লাগে, নাহলে আপনি আর আপনার এমপির বিষয়টা আমি বুঝে নিব। ওসি ঈশানের আব্বুকে বেশ ভালো করেই চেনে। অন্যায়কারী এমপির ছেলে বলেছে
পার পেয়ে যাবে, কিংবা ওরা বিজনেসম্যান বলে ওদের নেটওয়ার্ক তেমন লম্বা নয়, তেমনটা ভাবলে ভুল হবে। কিন্তু আব্বু আইনের ক্ষমতার অপব্যবহার করবে না বলে এরকম করে কথাগুলো বলল। ওসি আর কোনো কথা বলার মতো ভুল করলো না। ঈশানকে নিয়ে যাবার সময় ঈশানের বন্ধুরা ওসির সাথে কিছু কথা বলল। অন্যদিকে ঈশান একবার মেয়েটার দিকে তাকালো। ও মাথা নিচু করে আছে, কাঁদছে নাকি হাসছে সেটাও জানে না, বিয়েতে অখুশি কিনা সেটাও জানে না ঈশান। আফসোস তো এইটুকুই হলো, যাকে ছবিটা দেখেছে তাকে আজকের মতো একটা দিনে একবার ঘোমটা তুলে দেখার মতো সৌভাগ্যটা ঈশানের হলো না। ঈশানকে নিয়ে যাওয়া হলো থানাতে। তারপর 2 দিন থানায় থাকতে হয়েছে ছেলেটাকে। এই 2 দিন কী হয়েছে না হয়েছে, ওর বউ কোথায় আছে, আর থানাতে আসার পর পরিবারের মানুষগুলোর মনের কী অবস্থা হয়েছিল সেটা জানে। ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে বলেই রিসেপশনের অনুষ্ঠানটা বাদ দেওয়া হয়েছে। আর মেয়ের বাবাও বলে দিয়েছে ছেলে ভালোই ভালোই ফিরে আসলে পরবর্তীতে একটা ভালো দিন দেখে ওদের রিসেপশনের অনুষ্ঠানটা হবে। থানা থেকে বেরোনোর আগেই ঈশান জানতে পারলো ওর বউ বাসাতেই আছে, আর সেদিন আব্বু আম্মুর সাথেই ওদের বাসায় গিয়েছে। ঈশান ভেবেছিল ওই ঘটনার পর মেয়েটা আর ওদের বাসায় যাবে না, হয়তো ডিভোর্স চাইবে। কী করবে সেটা ভেবে পাচ্ছিল না ছেলেটা। থানা থেকে বেরোনোর পর মনে হলো আর যাই হোক ওই মেয়েটাকে সেফটি দিতে হবে, কারণ ওই হারামিটা জ্ঞান ফিরেছে। এরপর মেয়েটাকে খুঁজবে, মেয়েটার ক্ষতি করার চেষ্টা করবে, ওর উপর আক্রমণ করবে। ঈশানের তাতে কোনো আফসোস নেই, কিন্তু মেয়েটাকে নিয়ে বেশ খানিকটা টেনশনে হলো। তাই থানা থেকে বেরিয়ে সরাসরি ওর বাসায় গেল। তারপর মেয়েটার একটা ব্যবস্থা করে তবেই বাসায় ফিরেছে। বন্ধুরা ঈশানকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। ওরা বাসার ভিতর আসলো না, জানে এখন কান্নাকাটি মান অভিমানের পালা চলবে, তাই কিছুক্ষণ কথা বলে চলে গেল। ঈশানকে বাসার সামনে পৌঁছে দিয়েই সবাই চলে গেল। বলল 2 দিন বাদেই ওরা দেখা করবে। কয়েকটা দিন ঈশান যেন বাসা থেকে না বেরোয়, বউয়ের সাথে যেন সময় কাটায়। ঈশান ওদের কথাতেই সায় দিয়ে বাসার ভিতরে আসলো। বোন ওকে দেখেই কেঁদে ফেলল। ঈশানকে দেখেই বোনটা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ভাইয়া পুলিশ তোকে অনেক মেরেছে তাই না রে? তুই জানিস আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। বোন, আমার কিছুই হয়নি, বাসার থেকে ওখানেই শান্তিতে ছিলাম, এটা কি জানিস তুই? আম্মু আর বোন দুজনেই অবাক হলো। ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, সন্ত্রাসীদেরও ভিআইপি ভাবে থাকার মতো অবস্থা থাকে, আমি ওখানে যাওয়ার পর তেমন সুবিধাই পেয়েছি। আব্বু কিছু না বলেই রুমের দিকে চলে গেল। আম্মু আর বোনের সাথে কিছুক্ষণ কথা বলল ছেলেটা। একটু বাদেই হালকা নাস্তা করে রুমে আসলো। মেয়েটাকে কোথাও পেল না, কোথায় গেছে আল্লাহ মাবুদ জানে। বেশ খানিকটা খিদে পেয়েছে, সেই সকালে বেরিয়েছিল। ওই মেয়েটার বাসায় গিয়ে ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বলে এসেছে। ঈশান চায় না ওর জন্য আর কাউকে ঝামেলায় পড়তে হোক, কারণ যাকে বাঁচাতে গিয়ে এত বড় ঝামেলা তাকেই যদি বাঁচাতে না পারে তাহলে নিজের কাছে অনেক বড় ছোট হয়ে যাবে। যাই হোক, গোসল করে তারপর আর নিচে আসলো ঈশান। দেখলো মেয়েটা অর্থাৎ বউ আম্মুর সাথে কিছু একটা করছে। ঈশান এসে খাবার টেবিলে বসতেই এবার মেয়েটা আর আম্মু ওর জন্য খাবার এনে দিতে লাগলো। বোন নিজের হাতে খাবার মাখিয়ে ভাইকে খাইয়ে দিল। বাসার মানুষের এমন আদর আপ্যায়ন দেখে বুঝতে ঈশানের মনে হয়েছিল যে ফাঁসির আসামিকে কয়েকদিনের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, তাই ওকে এমন আদর আপ্যায়ন করছে। ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, এমনভাবে আদর আপ্যায়ন করছো যেন আমি ফাঁসির আসামি, 2 দিন বাদে আবার জেলে যেতে হবে। এসব কি কথা আব্বু? এইসব আজেবাজে কথা বলতে হয় না। আমার 2টা মাত্র ছেলে মেয়ে, আমার একমাত্র ছেলের এরকম একটা পরিস্থিতিতে তাকে এত তাড়াতাড়ি কাছে পেয়েছি, সেটা বা আমাদের জন্য কম কিসের? আজব আজব কথা বলো না তো। এখন আমাকে একটু খেতে দাও, আর তোমরাও খেয়ে নাও। বোন, তোর ভাবিকে জিজ্ঞেস কর সে কি খেয়েছে নাকি সকাল থেকে না খেয়ে আছে। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি তোমার বউকে জোর করে খাইয়েছি। ঈশান মেয়েটার দিকে একবারও তাকালো না। মেয়েটা মাথা নিচু করে আছে। ওর চেহারাটা কেমন, ছবির সাথে বাস্তবে মিল আছে কিনা একটা বারো ঈশান দেখলো না। মেয়েটা হয়তো ভাবছে কেমন ছেলে, এর কি কোনো অনুভূতি নেই নাকি কোনো কাণ্ডজ্ঞান নেই। খাওয়া দাওয়া শেষ হতেই আপু আসলো।
তারপর ছেলেকে বলতে শুরু করলো। শোনো, কয়েকটা দিন বাসা থেকে বেরোতে হবে না। একটু পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপর না হয় বেরোবে। আমি এমপির সাথে বসার একটা ব্যবস্থা করেছি। তারপর তুমি বাসা থেকে বের হও। ওরা অন্যায়কারী হলেও ওদের তেমন কোনো অনুশোচনা নেই। টাকা পয়সা দিয়ে বিষয়টাকে একটু ঠান্ডা করতে হবে, না হলে তোমার উপর ওরা আক্রমণ করতে পারে। আপু, তোমার যেটা ভালো মনে হয় করো। আব্বুর কথাতে ঈশান আর কোনো দ্বিমত করলো না, কারণ এত বড় একটা ঝামেলা হওয়ার পর যদি এখন তেমন কোনো রিয়্যাক্ট করে তাহলে আব্বু রেগে যাবে, আর রেগে গেলে ভদ্রলোক কী থেকে কী করবে তা ঠিক নেই। তার উপর বিয়ের দিনে ওরকম একটা মান সম্মানের আঘাত আসলো, সেটা শুধু ওর জন্যই। তাই ঈশান চুপ করে রইল। সন্ধ্যার মুখে ছেলেটা রুমে আসলো, এসে দেখলো মেয়েটা বেডে বসে আছে। ঈশান আর চোখে মেয়েটার দিকে একবার তাকিয়ে তারপর কোথাও একটা কল করে মিনিট 5 কথা বলল। মেয়েটা ঈশানের কথাগুলো স্পষ্ট শুনতে পেলেও কোনো প্রকার টু শব্দও করল না। ঈশান এসে মেয়েটার মুখোমুখি বসলো, একবার মেয়েটার দিকে তাকিয়ে তারপর বলতে লাগলো। ধরে বেঁধে সেই আপনার সাথেই আব্বু আম্মু বিয়েটা দিল, আর আপনিই বা কেমন মেয়ে আমাকে বিয়ে করবেন না সেদিন তো বলেই গিয়েছিলেন, তাহলে বিয়েটা কেন করলেন? আপনারা কি ভাবছেন কার সাথে ঈশানের বিয়ে হয়েছে? সেই মায়া মেয়েটার সাথেই ঈশানের বিয়ে হয়েছে, কিন্তু মেয়েটা কিভাবে রাজি হলো ঈশান সেটাই জানে না। বিয়ের দিন সকালে যখন আব্বু আম্মু কোনো বিষয়টা নিয়ে কথা বলছিল, তখন ঈশান বুঝতে পেরেছে যে বিয়েতে কোনো একটা ঝামেলা হয়েছে। তারপর আলামিনের মাধ্যমে খোঁজ খবর নিয়েছে, ওকে বেশ ইমোশনালি ব্ল্যাকমেল করে জানতে পেরেছে যে মেয়েটার সাথে ঈশানের বিয়ে ঠিক হয়েছিল, সে মেয়েটা বিয়ের দিন সকালেই বাসা থেকে পালিয়েছে। তাই বিয়ের দিন সকালবেলায় আব্বু আম্মু ওরকম করে কথা বলছিল, আর শেষে উপায় না পেয়ে আব্বু তার প্রথম বন্ধুর সাথেই যোগাযোগ করেছে। ওরা নাকি আগেও কয়েকবার ঈশানের আব্বুর সাথে যোগাযোগ করেছে। আব্বুর বন্ধু মেয়ের এরকম আচরণের জন্য অনেকবার রিকোয়েস্ট করেছে ওনার মেয়ের সাথে ভাঙা বিয়েটা জোড়া দেওয়ার জন্য, কিন্তু ঈশানের আব্বু রাজি ছিল না। শেষে মান সম্মান বাঁচাতে বন্ধুর কাছে আবারও দ্বারস্থ হতে হয়েছে। আর ওই দিনের অনুষ্ঠানেই, অর্থাৎ কমিউনিটি সেন্টারে মায়ার আর ঈশানের বিয়ে হয়েছিল। এসব ঈশান জানার পরও চুপ করেছিল, কারণ ওই মুহূর্তে আব্বু আম্মুর সম্মানটা বাঁচানোটা বড় ছিল। তাছাড়া মেয়েটাকে ওর অপছন্দ তেমনটা নয়, কিন্তু ঈশান ভাবতে পারেনি যে মেয়েটা এত সহজে বিয়ে করে নেবে। এই বিয়েতে মায়ের মতামত নেই, ঈশান সেটা 100% শিওর, কিন্তু তারপরও সম্মানটা বাঁচানোর জন্য দুজনকেই এরকম একটা পরিস্থিতিতে পড়তে হলো। না হলে ঈশানেরও কোনো ইচ্ছেই ছিল না ওই মেয়েকে বিয়ে করার, কারণ যে মেয়ে নিজে থেকে বলেছে বিয়ের দিন পালিয়ে যাবে, সেই মেয়েকে বিয়ে করার ইচ্ছে কোনো ছেলেটি থাকবে না যদি তার মাথাতে কিছু থাকে তো। ঈশান মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা মাথা নিচু করে আছে, তখনও হাসার চেষ্টা করে বলতে লাগলো। ঘুরে ফিরে সেই নির্লজ্জ ছেলেটাই আপনার কপালে চটল, দেখলেন তো? যাই হোক, আমি জানি না আপনি কেন বিয়েতে রাজি হয়েছিলেন। হয়তো আব্বুর বন্ধুর সম্মান বাঁচানোর জন্য রাজি হয়েছিলেন, কিন্তু আমি আপনাকে জোর করে ধরে রাখবো না। আপনি চাইলে চলে যেতে পারেন। মেয়েটা থেকে পজিটিভ নেগেটিভ কোনো উত্তরই ঈশান পেল না, তাই আবারও বলতে লাগলো। আপনি হয়তো ভাবছেন আমি এত স্বাভাবিক আছি কী করে। আমি জানতাম না আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে। আব্বুর সম্মান বাঁচানোর জন্য হলো বলতে পারেন আপনার সাথে বিয়েটা করে নিতে বাধ্য হয়েছে। আমি শুনেছিলাম আপনার আব্বু নাকি কয়েকবার আব্বুর সাথে যোগাযোগ করেছে, কিন্তু আপনি যে কেন বিয়েতে রাজি হয়েছেন সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আপনার আম্মুর কসম টসম দিয়ে আপনাকে রাজি করায়নি তো? আমার জন্য আপনাকে বারবার বিপদে পড়তে হলো। একে বিয়ের আসরে আপনাকে অসম্মানিত হতে হলো, তার উপর যাকে অপছন্দ করেন তাকেই বিয়ে করতে হলো। দুদিন আমার বাসায় আপনাকে জোর জবরদস্তি করে থাকতে হলো। তার জন্য আমি আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞ। জানি না আপনার ঋণ কখনো শোধ করতে পারবো কিনা, তবুও যদি পারলে আমাকে ক্ষমা করবেন। আপনাকে আমি বিপদে ফেলতে চাইনি। সম্মান বাঁচানোর জন্য আপনার আব্বুর কাছেই গেল, আর সেই আপনাকেই আমার বিয়ে করতে হলো। না হলে কেই বা জেনে শুনে এমন একটা মেয়েকে বিয়ে করবে যার মনে প্রাণে বয়ফ্রেন্ড আছে। ঈশান হাজারটা কথা বললেও মেয়েটা কোনো কথাই বলল না, মাথা নিচু করে রইল। সেদিনে সেই রাগী মেয়েটা এতটা শান্ত স্বাভাবিক হলো কি করে, ঈশান শুধু সেটাই ভাবতে লাগলো।
তারপর বেড থেকে উঠে বলতে আরম্ভ করলো। শুনুন, আপনি আজ কিংবা কাল যখন খুশি বাসায় চলে যেতে পারেন। আপনাকে জোর করে আটকে রাখার কোনো ইচ্ছা আমার নেই। আর এতটা সস্তা আমাকে ভাববেন না যে জোর করে আপনাকে আমার সাথে সংসার করতে বাধ্য করব। প্রেম করিনি তার মানে এই না যে আপনার সাথে ডিভোর্স হয়ে গেলে আমি অন্য কোনো মেয়ে পাবো না বিয়ের জন্য। এসব ফালতু আলোচনা করে লাভ নেই। আমি একটু আগেই উকিলের সাথে কথা বললাম। উনি বলল একটা আবেদনপত্রে সই করে রাখতে হবে। 6 মাস পর দুজনে ডিভোর্স হয়ে যাবে। আপনি বাসায় চলে যাবেন, তারপর আমিও বাইরে চলে যাব। এই 6 মাস না আমাদেরকে কেউ মুখোমুখি করতে পারবে, আর না আপনাকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে। সব কিছু আমি নিজের দিক থেকে ভেঙে দেব। সেদিন যখন নিজের মতো করে আপনাকে দোষী করে সবটা ভেঙে দিয়েছিলাম, আজকে নিজেকেই দোষী করে নেব। আপনার ভয় নেই, আপনি চলে যেতে পারেন। তারপর মেয়েটা চুপ করে রইল। ঈশান উঠে সোফায় গিয়ে দিকে যেতে যেতে তখন মায়া বলতে আরম্ভ করলো। আমি কিন্তু একবারও বলিনি আমি আপনার কাছে ডিভোর্স চাই। ঈশান খানিকটা অবাক চোখে মেয়েটার দিকে ফিরতেই দেখলো এখনও সে মাথা নিচু করে আছে আর হাত মোচড়াচ্ছে। তখনই ঈশান অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? সেদিন তো বলেছিলেন আপনার বয়ফ্রেন্ড আছে। আপনার আমার সাথে বিয়ে হলেও আপনি এখান থেকে চলে যাবেন। তাহলে এখন কেন বলছেন আপনার ডিভোর্স চাই না? আপনার না বয়ফ্রেন্ড আছে? ছিল আগে, এখন নেই। কেন নেই? আর আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাবার কিছুই নেই। আপনি চাইলে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের দুজনকে এক করে দিব। তার আর কোনো দরকার হবে না। কিন্তু কেন মায়া? কারণ আমি ওর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি, ও একটা ফ্রড। আশ্চর্য, আপনার হঠাৎ করে এরকম মনে হলো কেন? আর আপনার বয়ফ্রেন্ড ফ্রড হতে যাবে কেন? আমি তো সেদিন আপনাকে ফুল বোঝানোর জন্য এরকম কিছু বলেছিলাম, তাই বলে সবটা সত্যি হয়ে গেল? আপনি আন্দাজে বললেও আমি সেটা বিশ্বাস করিনি, তাই নিজে থেকে পরখ করতে চেয়েছিলাম। আমার বান্ধবীদের সাথে বিষয়টা শেয়ার করলে তখন ওরা বলেছিল বিষয়টা খোঁজখবর নিয়ে জানতে আর আপনার সাথে বিয়ে ভেঙে না দিতে, কিন্তু আপনি বিয়েটা অনেক আগেই ভেঙে দিয়েছিলেন। সেটা আপনার ভুল ধারণা, আমি ভাঙিনি। আপনি নিজে থেকে বলেছেন বলেই আমি বিয়েটা করিনি। সে যাই হোক, আমি খোঁজখবর নিয়ে জানতে পারি আর ওর আরও কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক আছে। বিশ্বাস করিনি প্রথমে, তারপর ওর পেছনে কয়েকজনকে লাগিয়ে রেখেছিলাম আর আব্বুকেও বলেছিলাম একটু খোঁজখবর দিতে। আব্বু সেদিনের ঘটনাতে রেগে গিয়ে পুরো 2 সপ্তাহ আমার সাথে কোনো কথা বলেনি। শেষে আমার কান্নাকাটিতে খোঁজখবর নিয়ে জানিয়েছিল যে আপনি সেদিন আন্দাজে যেটা বলেছেন সেটাই সত্যি হয়েছে। ভালোর মুখোশ পরে থাকা ছেলেটা একটা ফ্রড আর একটা মেয়ে বাজ বেরিয়েছিল। ও আগেও কয়েকটা মেয়ে সর্বনাশ করেছিল, ইভেন আমার থেকে 5 লক্ষ টাকার মতোও নিয়েছিল। আমি তেমন করে ওকে টাকা পয়সা ওকে দেইনি বলে আমার সাথে তেমন যোগাযোগ রাখতো না, কিন্তু আমি ওর প্রতি ভীষণ পরিমাণে দুর্বল ছিলাম, তাই যেটা বলতো সেটাই শুনতাম। আবেগের বয়সে বলেছিলাম সেদিন ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, কিন্তু শেষে এরকম একটা কাণ্ড ঘটাতেই আরেকটা অনেকটাই খারাপ লেগেছিল। তারপর আব্বু আম্মুকে সরি বলেছিলাম, ওদের বলেছিলাম যেখানে বিয়ে দিবে সেটাই করে নেব। আর আপনাদের সাথেও কথা বলতে বলেছিলাম, কিন্তু আপনারা ততদিনে অন্য কোথাও মেয়ে দেখে নিয়েছিলেন। আমি তখন আব্বুকে বলেছিলাম আপনাকে বিয়ে করার কথা আর আপনার সাথে কথা বলবো আমি, কিন্তু আপনি নাকি ওই মেয়েটাকে বিয়ে করতে রাজি ছিলেন। তারপর বিয়ের দিন সকালে জানতে পারলাম মেয়েটা পালিয়ে গেছে। তখন আমি নিজেই আব্বুকে বলেছিলাম বিয়েটা যদি আমি করি আপনাদের সম্মানও বেঁচে যাবে আর আব্বু তার বন্ধুর সাথে সম্পর্কটা ভালো থাকবে, কিন্তু জানতাম না যে আপনি এরকম একটা কাণ্ড ঘটিয়েছেন আর বিয়ের দিন এরকম করে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। আমি বুঝতে পারছি না আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? যে মেয়ে 2 দিন আগে বলেছে আমাকে বিয়ে করবে না, নিজে থেকে বিয়েটা ভেঙে দিতে বলেছিল, আবার সেই কেমন বিয়েটা জোড়া লাগালো। বিষয়টা কেমন নাটক সিনেমার মতো হয়ে গেল না? আপনি যেমন খুশি ভাবতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে সেদিন আপনাকে বারণ করাটা আমার জন্য অন্যায় ছিল। শেষে আপনি বলেছিলেন আমি পস্তাবো, ঠিক সেটাই হয়েছে। তাই ভুলটা শুধরে নেওয়ার জন্য আপনাকে বিয়ে করেছি। আপনি যদি ভেবে থাকেন যে আমি 2 দিন বাদে ডিভোর্স নিয়ে চলে যাব কিংবা আপনার সাথে থাকবো না, তাহলে সেটা আপনার ভুল ধারণা। যদি সেটাই হতো তাহলে আমি অন্য কাউকে বিয়ে করে নিতে পারতাম। বিয়েটা তো আর আপনি মন থেকে করেননি, আব্বু কথাতে আর বন্ধুর সম্মান বাঁচাতে করেছেন। আর আমি এসে শেষে আপনার সম্মানটাকে আরও ধুলোর সাথে মিশিয়ে দিলাম। সব কিছু আমার জন্যই হলো। ঈশান মন খারাপ করে বিষয়টা বললেও এবার মায়া এসেই ছেলেটার মুখোমুখি দাঁড়িয়ে বলতে লাগলো, ঈশান, আপনি চাইলে কিন্তু আমরা চেষ্টা করতে পারি একসাথে থাকার। আমার কোনো আপত্তি নেই আপনার সাথে থাকা নিয়ে, আর না আপনার প্রতি কোনো অভিযোগ আছে।
তবে আমি জানি আপনি অনেক ভালো একটা ছেলে। আর সেদিন যে মেয়েটাকে বাঁচিয়েছিলেন ও একটা গরিব ঘরের মেয়ে। আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এমনটা করতো না। তবে আপনি যেটা করেছিলেন একটা ভাই হয়ে বোনের জন্য করেছেন। আমার কাছে ভালো লেগেছিল এটা এটা ভেবে যে রাস্তায় একটা অচেনা মেয়েকে আপনি এতটা সেভ করলেন। কিন্তু যদি আপনার ওয়াইফ কিংবা বোন সত্যি হয়, তাহলে আপনি তাকে ঠিক কতটুকু সেভ করবেন আর কতটুকুই বা ভালোবাসবেন? বুঝতে পারলাম, কিন্তু আপনি আমার সাথে উম, থাকতে পারবেন বলে আমার মনে হয় না। আপনি আরেকবার ভেবে দেখেন, তারপর না হয় আমাকে সিদ্ধান্তটা জানাবেন। আমি সিদ্ধান্তটা ভেবেই নিয়েছি ঈশান। আপনার সাথে থাকবো বলেই বিয়েটা করেছি। এমন এমন না যে দুদিন বাদেই চলে যাব। আমি আব্বু আম্মু বোন সবাইকেই সবটা বলেছি। ওরা আমার উপরে রাগ করেনি। এখন আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে কি করে হবে বলুন তো? ঈশান ভাবার জন্য 2টা দিন সময় নিল। 2 দিন বাদে মায়েদের বাসা থেকে ওদের নিতে আসা হলো। ঈশান মেয়েটার সাথে ওদের বাসায় গেল। তারপর মায়ের আব্বু আম্মুর সাথে কথা বলল। মায়ের আব্বু আম্মু ঈশানের সাথে বেশ ভালোভাবেই কথা বলল। জিজ্ঞেস করলো কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। আর ভদ্রলোক মায়ের সেদিনের সে ব্যবহারের জন্য খুব বেশি অনুতপ্ত হলো। তখন ঈশান ওর আব্বু আম্মুকে বলল, আঙ্কেল, এতে মন খারাপ করার কিছুই নেই, যেটা হবার হয়ে গেছে। আপনাদের মেয়েও তো অনেক বড় একটা স্যাক্রিফাইস করেছে আমার পরিবারের জন্য। আমার জন্য ওর মান সম্মান নষ্ট হয়েছে বিয়ের দিন। আব্বুর মান সম্মান বাঁচাতে গিয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। অন্য কোনো মেয়ে থাকলে আমাকে বিয়েই করতো না। তারপর তোমার কাছে আমার কৃতজ্ঞ যে তুমি আবারও বিয়েটা করার জন্য রাজি হয়েছিলে। আমি শুনলাম তুমি নাকি সবটা জেনে শুনে বিয়েটা করছো। ওই মুহূর্তে কী বা করতাম? তাছাড়া বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল। না হলে আমি আগে জানতে পারলে তখনই বিয়েটা করতে রাজি হতাম। কারণ মায়াকে আমার পরিবারের অনেক বেশি পছন্দ ছিল। মাঝখান থেকে ওই বেঁকে বসেছিল। না হলে ও যদি বলতো ওর বিয়েতে সময় লাগবে, তাতেও আমি ওকে বিয়ে করতে রাজি ছিলাম। কিন্তু ওই সেখানে বিয়েতে রাজি ছিল না। একটা মেয়ের বয়ফ্রেন্ড আছে জানা সত্ত্বেও তাকে নিয়ে পালিয়ে যাবে, সেটা জানা সত্ত্বেও কী বা বিয়ে করবে বলুন? ওসব কথা থাক আঙ্কেল। ঈশান কথাগুলো বলে শেষ করতে পারল না। তার আগেই মায়ের রাগী চোখে ছেলেটার দিকে তাকিয়ে বলতে লাগলো, বারবার আমাকে মনে করাতে হবে না যে আমি আপনাকে বিয়ে করতে বারণ করে দিয়েছিলাম ঈশান। মেয়েটার রাগ করে সেখান থেকে তাড়াহুড়ো করে রুমের দিকে চলে গেল। মায়ের আবার আব্বু আম্মু আর বোন হাসতে লাগলো। তখন ঈশান একটু মুচকি হেসে মাথা চুলকে ওর পিছন পিছন আসলো। ঈশানকে রুমে আসতে দেখে মায়ের রাগে কাপড় চোপড়গুলো এলোমেলো করে রাখছিল। তখন ঈশান দরজাটা লাগিয়ে দিল আর মেয়েটার দিকে এগিয়ে আসতে গেলে মায়া বলতে লাগলো, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। সেদিন থেকে শুধু এই একই কথা বলে যাচ্ছেন। তার উপরে এখানে এসেও সেই একই কথা। ডিভোর্স দিতে চেয়েছিলেন এটা। আপনি পেপারে সাইন করে দিন, আমার সাথে আপনাকে থাকতে হবে না। এত সুন্দরী একটা বউকে কেউ ডিভোর্স দেয় নাকি? আপনি চাইলে এখন আমার চাই না, কারণ আমি এখন আপনার সাথে থাকতে চাই মায়া। তাহলে বলছেন কেন? আমি আপনাকে একবারও বলেছি আমি আপনার সাথে থাকতে চাই না? বিয়ের আগে কোথাও একটা কথা বলেছিলাম, সেটা ধরে রেখে বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছেন উনি। আমি ওনার সাথে থাকতে চাই না। ওকে বাবা, সরি, আর কখনো এইসব কথা বলবো না। এখন রাগটা তো কমান। তাহলে 2 দিন আমার সাথে ভালোভাবে কথা কেন বলেননি? আর আপনি করে কেনই বলেছেন সব সময় তুমি করে বলতে পারেন না? 2 দিন ভাবার জন্য সময় নিয়েছিলাম। তাছাড়া তুমি তো আমার সিনিয়র ছিলে। বিয়ের আগের মুহূর্তেই আমি জানতে পারলাম। ওটা আমি আগে থেকে জানতাম, কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই। 6 মাস 1 বছরের বড় ছোটতে কিছু যায় আসে না। বিষয়টা হচ্ছে মানিয়ে নেওয়া। আপনার সাথে আমি ঠিক কতটুকু মানিয়ে নিতে পারবো সেটাই সবচেয়ে বড় কথা। মানিয়ে নেওয়ার আগেই যদি তুমি করে না বলে আপনি করে বলো, তাহলে কেমন লাগবে বলো? তার মানে আমি সিদ্ধান্তটাই পাল্টে নিয়েছি। ভেবেছি মায়া রানীর সাথে একটু থাকার চেষ্টা করে দেখলে ভালো হয়। সে একটা সুযোগ চেয়েছিল, তাহলে তাকে সুযোগটা না দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর এত বড় একটা অপমানের হাত থেকে সব কিছু বিবেচনা করে যে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আমার সাথে থাকতে চেয়েছে, তাকে একটু ভালোবাসার চেষ্টা করাই যায়। মায়া ঈশানের দিকে ফিরল। খেয়াল করলো ঈশান একটা ডেভিল স্মাইল মুখে রেখে ওর দিকেই চেয়ে আছে। মেয়েটার রাগি মুড নিয়ে অন্যদিকে ঘুরতে গেলে এবার ঈশান আরেকটু এগিয়ে আসলো। তখন মায়া বলতে লাগলো, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। ঘরে এত সুন্দরী একটা বউ থাকলে
জোর করে তার কাছে আসাই যায়। যে সে বারণ করলেই কি আমাকে শুনতে হবে নাকি? হ্যাঁ, এতদিন তাহলে কি হয়েছিল? মানলাম 2 দিন বাসাতে ছিলেন না, তারপর কি আসা যেত না? গত 2 দিন আমার থেকে দূরে থেকেছেন, সোফায় গিয়ে ঘুমিয়েছেন। উনি খুব বড় মহৎ কাজ করেছেন। দেখতে চেয়েছিলাম বউটা আমাকে ভয় পায় কি না, কিংবা আমি হুটহাট করে কাছে আসলে সে মানিয়ে নিতে পারে কিনা। তাহলে এখন কেন আসছেন? যান ওখান থেকে দূরে যান। বললাম তো, এত সুন্দরী একটা বউয়ের থেকে দূরে থাকা যায় না। আর সে বললেই কি আমাকে থাকতে হবে নাকি? হ্যাঁ, ঢং দেখলে আর বাঁচি না। শুনুন, এত যখন ভালোবাসা দেখাতে হবে না। ভালো আর বাঁচতে পারলাম কই? দেশে আসার পর থেকেই তো একের পর এক ঝামেলায় জড়িয়ে যাচ্ছি, আর একের পর এক ঝামেলার কারণে তোমার থেকে বারবার দূরে সরে যাচ্ছি। না হলে কি বউ আর এতদিন ভার্জিন থাকতে পারে? বিড়ালটা মেরে তবেই শান্ত হতাম। মেয়েটা লজ্জা পেল কি না ঈশান জানে না, তবে চুপ করে আছে। তাতেই বুঝতে পারলো মেয়েটা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। কী সব বাজে বাজে কথা বলে ফেললো সেটাই ভাবছে হয়তো মায়া। এবার ঈশান মেয়েটার কাছে এসে কিছু বলতে যাবে, তার আগেই বলতে আরম্ভ করলো। আপনি এসব কথা বলে কিন্তু আমাকে লজ্জায় ফেলতে চাচ্ছেন। আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। দেখতে হবে না আবার সুন্দরী বউটা লজ্জা পেলে কেমন লাগে? এসব ফালতু কথা রাখুন তো, যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। ফ্রেশ তো হবই, কিন্তু দুজনে একসাথে। ভাবছি একেবারে গোসল করে বের হলে কেমন হয় বলো তো? মায়া কিছু বলল না। ঈশানের কোমরে হাত দিতে মায়া ঝড়ের গতিতে ওর দিকে ঘুরল। মেয়েটা কিছুটা হকচকিয়ে গেল আর একটু রাগী কণ্ঠে বলতে লাগলো। আপনি আমার সাথে অসভ্যতাম করছিলেন, আমি কিন্তু এখন সত্যিই চিৎকার করব। অসভ্যতা আমি কিছুই তো করলাম না। বইয়ের গায়ে হাত দেওয়ার আগে যদি সে চিৎকার করে তাহলে সবাই কি ভাববে? আরে সন্ধ্যা রাতে যদি এমন কিছু হয় তাহলে তো মান সম্মানের আলাদা হয়ে যাবে। অবশ্য তোমার যদি সম্মানের ভয় না থাকে তাহলে আমার কিসের এত ভয়? সকালবেলা তুমি সবার সামনে মুখ দেখাতেই পারবে না। নির্লজ্জ বেহায়া কোথাকার, কি সব বাজে বাজে কথা বলে। আপনি কি আগাগোড়া এরকমই নির্লজ্জের মতো? আগে জানলে তো কখনোই আপনাকে এরকম সব কথা বলার সুযোগ দিতাম না। সব কিছুই সুযোগ কি দিতে হয়? কিছু সুযোগ নিজে করে নিতে হয়। মানে? এই যেমন বউ আমাকে কাছে পাওয়ার জন্য শ্বশুর শাশুড়ির সামনে থেকে রাগ দেখিয়ে আসলো, দেখতেই চাইলো যে বর তার কাছে আসে কিনা। আমি তো ঠিকই বুঝতে পেরেছি। আর গত 4 দিনে তার কাছে আসেনি দেখেই তার মন খারাপ লেগেছে, সেটাও বুঝতে পারছি। আর এখন বউ আমাকে সুযোগ করে দিয়েছে, সেটাও আমার মাথাতে খুব ভালো করেই ঢুকছে ম্যাডাম। ফালতু কথা, আমি কোনো সুযোগ দিচ্ছি না আপনাকে। মেয়েটার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই ঈশান একটা ডেভিল স্মাইল দিয়ে মেয়েটাকে এক হাতে কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। সাথে সাথেই মেয়েটা একদম ওর বুকের সাথে মিশে গেছে। ঈশান এক হাতে মেয়েটা নরম কোমল কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মেশাতেই মেয়েটা কেমন যেন হকচকিয়ে গেল। ঈশান অন্য হাতে ওর মুখের উপর এসে পড়া এলোমেলো ঝুলগুলো কানের পাশে গুজে দিতেই মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিল। ছেলেটা বাঁ হাত দিয়ে ওর গালে স্লাইড করতেই মায়া একপাশে ঈশানের শার্টের কলারটা খামচে ধরল। কেমন যেন ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। ঈশান ওর ঠোঁট জোড়া আলতো করে ঠোঁটের উপর ছোঁয়াতেই মেয়েটা কেমন যেন নিজের ঠোঁট জোড়া দিয়ে ওর ঠোঁট আঁকড়ে ধরল। ঈশান বুঝতে পারল বউয়ের সম্পূর্ণ সম্মতি আছে আর ওর সাথে মিশে যাওয়ার জন্য। ঈশান আর একটু বিষয়টাকে ঝালিয়ে নিতে এবার মেয়েটার ঘাড়ে আর গলায় নাক ডুবিয়ে দিল। মায়া 2 হাতে ওর চুলগুলো খামচে ধরে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। বোঝা গেল যে মেয়েটা সম্পূর্ণরূপে তৈরি ওর সাথে মিশে যাওয়ার জন্য। যাই হোক, এর পরের ঘটনা না হয় ইতিহাস হিসেবেই সংরক্ষিত থাকুক। আপনাদের আগের গল্পে অনেক সুন্দর করে বিষয়টাকে ডিটেলসে বলা হয়েছে, তো এই গল্পে জানতে চাহিয়া লজ্জা দিবেন না। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। দেখা হয়েছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।